তিনি নভেম্বর মাসে মারা গেছেন। ডিসেম্বর মাসকে ঠিক 15ই আগস্ট যেমন ভুয়া জন্মদিন পালন করে, ডিসেম্বর মাসকে একটি পরিকল্পিতভাবে ভুয়া মৃত্যুদিন পালন করার জন্য, ডিসেম্বরকে বিকৃত করার জন্য, কারণ ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মুহূর্তে একটা শোকের, বিএনপিকে একটা শোকের আবহে ফেলার জন্য বদমাইশিকে তারা করছে। আর খালেদা জিয়াকে যে মৃত ঘোষণা করলে এই মুহূর্তে বিপদে পড়বে কারা? আপনি দেখেন, বিএনপি জামাত যতই চাপা মারুক, যতই সিনা পার্কে বলবা हम लोग উইন করেंगे, বেস্ট টিকিট বিক্রি করে তারা মনে করতেছে আমরা ক্ষমতায় চলে গেছি। ইউনূসের কাঁধে চড়ে, ওয়াকারের পাশে থেকে, পাকিস্তানের কুলে উঠে মনে করতেছে আমরা এই ক্ষমতায় চলে গেছি। কিন্তু ওরা জানে যে এই মুহূর্তে বিএনপি কোনো কারণে যদি তাকে তালাক দেয়, তার অবস্থা খারাপ হয়ে যাবে। মানে বিএনপি যদি জামাতকে তালাক দেয়, অবস্থা খারাপ। খালেদা জিয়াকে যতক্ষণ তারা জীবিত রাখতে পারবে, যতক্ষণ তারা খালেদা জিয়াকে জীবিত রাখতে পারবে, ততক্ষণই তাদের এই সরকার টিকে থাকতেছে। কারণ খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করার পরই সম্পূর্ণ নেতৃত্ব এবং বক্তব্য দেওয়ার ক্ষমতার মালিক হয়ে যাবে একেবারে অনলি ওয়ান, একেবারে একজন ব্যক্তি, তারেক রহমান। সুতরাং তখন এটা বিপজ্জনক হয়ে যাবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর আখতারুজ্জামান সাহেব কি বলেছেন? তিনি বিভিন্ন দল থেকে আসেন, তিনি ডাইরেক্ট বিএনপি এবং আজীবন বিএনপি। তিনি বলেছেন যে খালেদা জিয়া মৃত। বিএনপি এখন এত অসহায় হয়ে গেছে যে, মানে আমি তো আগে মাজা ভাঙা দল বলতাম, কেউ কেউ এখন বলতেছে অসহায়। এত অসহায় হয়েছে যে তারা বলতেই পারে না তার চেয়ারপারসন মারা গেছে, এতটুকু বলার স্বাধীনতা তাদের নেই। আর এটা করার কারণ কি? কারণ হচ্ছে এই মুহূর্তে খালেদা জিয়ার অনুমান নির্ভর কথা বলছেন আপনি, কি ওই যে মেজর কার কথা বললেন? মেজর আখতারুজ্জামান। জি জি জি। আপনি কি সেই দৃষ্টিকোণ থেকে বলছেন? তিনি আমি জানি না, এখনো পর্যন্ত ডাক্তাররা হয়তো ডিক্লেয়ার দেয়নি। আখতারুজ্জামান সাহেব কিভাবে জানলেন? তিনি সেখানে তো জাননি। তিনি কি অনুমান নির্ভর বলেছিলেন? না না, তিনি গিয়েছেন, তিনি বলেছেন, তিনি সেই সেন্টারে গিয়েছিলেন, তিনি না গিয়ে বলেন নাই। সেই জন্য তো আমি বললাম, আমি তো যদি অনুমান নির্ভর, আমিও বলছি মারা গেছে, তাহলে তো আমি রেফারেন্স তার দিতাম না। আমি তো বলেছি, আমি অনুমান করে বলেছি তিনি মৃত। তিনি নভেম্বর মাসে মারা গেছেন। ডিসেম্বর মাসকে ঠিক 15ই আগস্ট যেমন ভুয়া জন্মদিন পালন করে, ডিসেম্বর মাসকে একটি পরিকল্পিতভাবে ভুয়া মৃত্যুদিন পালন করার জন্য, ডিসেম্বরকে বিকৃত করার জন্য, কারণ ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মুহূর্তে একটা শোকের, বিএনপিকে একটা শোকের আবহে ফেলার জন্য বদমাইশিকে তারা করছে। এটা আমার আগের অনুমান, কিন্তু এটা আমার অনুমান, নিছক অনুমান। কিন্তু মেজর আখতারুজ্জামান আজকেই বলেছেন তিনি নিজে দেখে এসেছেন, এবং এও বলেছেন যারা মনে করে, তিনি বলেন নাই লাশ দেখে এসেছেন, তিনি বলেছেন ফিরে এসে বলেন যে আমি খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। ফিরে এসে তিনি বলছেন যারা মনে করে খালেদা জিয়া মারা গেছে, তিনি তাদেরকে বেকুব মনে করেন, তাদের সাথে একমত না। একই কথা তো, আমি রেফারেন্স এই জন্য তার দিলাম। আর খালেদা জিয়াকে যে মৃত ঘোষণা করলে এই মুহূর্তে বিপদে পড়বে কারা? আপনি দেখেন, বিএনপি জামাত যতই চাপা মারুক, যতই সিনা পার্কে বলবা हम लोग উইন করেंगे, বেস্ট টিকিট বিক্রি করে তারা মনে করতেছে আমরা ক্ষমতায় চলে গেছি। ইউনূসের কাঁধে চড়ে, ওয়াকারের পাশে থেকে, পাকিস্তানের কুলে উঠে মনে করতেছে আমরা এই ক্ষমতায় চলে গেছি। কিন্তু ওরা জানে যে এই মুহূর্তে বিএনপি কোনো কারণে যদি তাকে তালাক দেয়, তার অবস্থা খারাপ হয়ে যাবে। মানে বিএনপি যদি জামাতকে তালাক দেয়, অবস্থা খারাপ। খালেদা জিয়াকে যতক্ষণ তারা জীবিত রাখতে পারবে, যতক্ষণ তারা খালেদা জিয়াকে জীবিত রাখতে পারবে, ততক্ষণই তাদের এই সরকার টিকে থাকতেছে। কারণ খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করার পরই সম্পূর্ণ নেতৃত্ব এবং বক্তব্য দেওয়ার ক্ষমতার মালিক হয়ে যাবে একেবারে অনলি ওয়ান, একেবারে একজন ব্যক্তি, তারেক রহমান। সুতরাং তখন এটা বিপজ্জনক হয়ে যাবে। সেই জন্য তারা এটা অনেক ধন্যবাদ আপনাকে। এখন নতুন একটা খবর আপনাদেরকে জানাই, আপনারা হয়তো দেখেছেন জানেন না। খুলনা এক আসন থেকে জামাতের মনোনয়ন পেলেন হিন্দু প্রার্থী কৃষ্ণ নদী। আমাকে এক মিনিট জি একটু প্লিজ, একটু এসে নেই কি খিলাফত কায়েম করবে, আমি লোক সামলাইতে পারতেছি না এই ব্যাপারে, আপনাদের সুযোগ দিলাম না। শুনে খিলাফত কায়েম করবে, আল্লাহর আইন চায়। তো এখন আর মুসলমানের উপরে তার ভরসা নাই, আল্লাহ রসুলের উপরে তো ভরসা নাই, বহুভাবে প্রমাণ করেছে। নবীর এসে বলছে পাপী, সাহাবাগণকে বলছে পাপী, বরং গোলাম আজম বলছে এক জায়গায় যে সূরা বাকারা আগে না হয় পরে না দিলে হলে ভালোই তো। মোটামুটি আল্লাহ তারা বাতিল করছে। এখন মুসলমানের প্রতি এত আস্থা নাই, কৃষ্ণ নন্দীকে নিয়ে আসছে। এখন কৃষ্ণ নন্দীকে দিয়ে, জি বলেন বলেন বলেন।
বলেন বলেন বলেন, কৃষ্ণ নন্দীকে দিয়ে বলে শেষ করে দেন। এখন কৃষ্ণ নন্দীকে দিয়ে ইসলামে খিলাফত কায়েম করতে চায়। আমরা এখন সুবহানাল্লাহ বলবো না হরে কৃষ্ণ বলবো, সেটা আগে তারা বলে দেয়। কারণ ইসলামে যদি আপনি সুবহানাল্লাহ বলেন হরে কৃষ্ণ বলতে পারবেন না, হরে কৃষ্ণ বললে সুবহানাল্লাহ বলতে পারবেন না। এখন আমরা কোন দিকে যাবো? আমরা তো এবার বিপদে পড়ে গেছি, বেহেশতে যাইতে পারতেছি না, দুজনে যাইতে পারতেছি না। এবার জামাতের নেতাকে বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক ভালো বলেছে হয়েছে। এই মাত্র আমি প্রথম আলো থেকে যদি একটু পড়ি, ফরিদ ভাই আপনার আগে আমি একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে, ট্রাইব্যুনালে ডেকে নেয়ার পর ক্ষমা চাইলেন জেদাই খান পান্না। ট্রাইব্যুনালে ডেকে নেয়ার পর ক্ষমা চাইলেন জেদাই খান পান্না, এটা হলো প্রথম আলোর শিরোনাম, ঠিক আছে। জি গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে গিয়েও তিনি পিছু হটার ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডাকা হলো জেদাই খান পান্নাকে, ঠিক আছে। হাজির হয়ে আদালতে ক্ষমা চাইলেন তিনি। শুনানিতে কথা বলতে গিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের ধমকও শুনতে হলো জ্যেষ্ঠ ওই আইনজীবীকে। ধমক শুনেছেন, ঠিক আছে। রাজ্জাক সাহেব আপনি শুনেন, আওয়ামী লীগের শাসনামলের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল, টিএফআই সেল গুম করে রাখার ঘটনায় মানবতা বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, ঠিক আছে। সেই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে, আচ্ছা ঠিক আছে, শুনানির পক্ষে উপস্থিত ছিলেন। আচ্ছা আমি আর এত ব্যাখ্যায় গেলাম না। তার মানে তাকে ভৎসনা করা হয়েছে, এক পর্যায়ে তিনি সরি বলেছেন, ঠিক আছে। ফরিদ ভাই আপনার কাছে এবার একটু শুনতে চাই। জি ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা রেজাকুল হায়দার চৌধুরী সাহেবকে আমার সালাম ও শুভেচ্ছা, এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট উম্মে হাবিবা, আপনাকে আমার সালাম। আর দর্শকদেরকে বরাবরের মতো শুভেচ্ছা তো দর্শকদের জন্য রইলই। আপনি যে কথাটা বললেন আমার খুব হাসি আসতেছে, যে আমরা ওকে জামালপুরে তাজু তাজু বলে ডাকি, বুঝছেন, তাজু তাজু। আমাদের আরেকটা আছে তাজু ক্যানভাসারও আছে, ল্যাংটা পরি বেছে। আমাদের ওই ল্যাংটা পরি বেচা স্টেশনে এখনো আছে তাজু। ওই তাজুর চাইতেও এই তাজুর পরিস্থিতি আমাদের জামালপুরে কম ছিল, আছে এবং থাকবে। এবং ওই ল্যাংটা পরি বেচা তাজু জামালপুরে ঠিকই করতে পারবে। এই যে জামাতের ল্যাংটা পরি বেচা, ইউনুসের ল্যাংটা পরি বেচা, তাজু কিন্তু জামালপুর যাইতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। সারা বাংলাদেশে তার জায়গা হলে জামালপুরে যাইতে পারবে না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। না এখন সে অন্য জায়গায়, সে জামালপুর যাবে না, অন্য জায়গায় যাবে, বিদেশে যাবে অথবা ঢাকায় থাকবে। আচ্ছা যান, আপনারা যদি বাংলাদেশে জায়গা দেন, অন্য জায়গায় দেন। আমরা জামালপুরের লোকজন এই জামাতি ট্যাবলেট বেচা, এই ইনুসের ল্যাংটা বড়ি বেচা, জামাতের ল্যাংটা বড়ি বেচা, তাজুকে আমরা জায়গা দিব না। আপনারা দিলে দিয়েন, আমরা জায়গা দিব, আমরা জায়গা দিব, আপনারা শের দিল মানুষ, আমরা জামালপুরের লোকজন এত শের দিল না, দিয়েন। যেটা বলতেছিলাম, আপনি চিন্তা করে দেখেন, একজন জ্যেষ্ঠ আইনজীবীকে ধমক দিল কে? তাজু, যা আমার সাথে সম্ভবত তার বয়স কম, বেশি তো হবেই না, কমই হইতে পারে। যাই হোক, ধরে নিলাম আমরা সমসাময়িক। এই যাকে তিনি ধমক দিলেন, তার সামনে কিন্তু দাঁড়ানোর মতো সাহসযোগ্যতা তার কোনোটাই নেই, কোনোটাই নেই। তার সামনে চেয়ারে বসার যোগ্যতা তার নাই। কিন্তু সময় এখন বর্ষাকাল, পাঠায় চাটে, অন্য শব্দ উচ্চারণ করলে তো মিডিয়া ইউটিউব গার্ড করে দেয়। পাঠায় চাটে গাল, এই দশা এখন শুরু হয়ে গেছে। তো এখন তাজু কেন? আমার জাতীয় বাতি যারা, আমার ভাবির ছেলেরাই যে শব্দ ব্যবহার করে। আমি আবার একটা শব্দ বলি মাঝখানে, আপনার বলতে সুবিধা। ট্রাইব্যুনাল বলেন জেদাই খান পান্নাকে ফোন করে এখনই আসতে বলা হোক, অথবা লোক পাঠান। এই আপনি বলেন মানে কথাটা যদি আমি ওই সিনেমার ডায়লগের শুরু বলি, তাকে এখনই ডেকে আসতে বলা হোক, অথবা তাকে লোক পাঠান, তাকে ধরে নিয়ে আসেন। এই আরো সুন্দর করে বলেন, নাটক করেন না আপনি না অভিনয়ের লোক। বলেন কি আছিস, ধরে নিয়ে আয়। এইভাবে বলবেন, কি আছিস, ওকে ধরে নিয়ে আয়। জি জাহাপানা, এরকম যে এরকম কেউ গেছে। তবে দেখেন এরা কত বড়, মানে এরা ন্যূনতম সভ্যতা ভব্যতা, মানে এদের ন্যূনতম আইনের যে পদ্ধতি, এগুলো তারা ভুলে খেয়েছে। একটা মানুষ যায় নাই, সে পাবলিকের ঠেলাতেই হোক আর নিজের ইয়েতে ফিরে আসুক, আসতে বাধ্য হয়েছে। একটা মানুষ তো স্বাধীন, সে যাবে না, তাকে গালি দিতে হয়েছে। কে গালি দিল? তাজুল। এইটার জন্য এটা তার প্রাপ্য ছিল, তার প্রাপ্য ছিল। যেটাই খান্নার মতো তার মতো একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ষিয়ান মানুষ, তার ওইখানে যাওয়াই ঠিকানে, তিনি তার প্রাপ্য পেয়ে গেছেন। তবে এগুলো জনগণ মনে রাখতেছে, এই তাজুদের কথা মনে রাখতেছে। আগে একটা দর্শকের রিকোয়েস্ট করি, এখানে আপনার চ্যানেলে এই মুহূর্তে 30 জন লোক আমাদের জামালপুর জেলার শেরপুরে আপনার কমেন্টস গুলো একটু পড়েন তো আমার এখানে। ওই যে আমি কালকে সবচেয়ে একটু প্লিজ। এখানে একজন লিখেছেন এবং আমাকে ভিডিও পাঠিয়েছেন, আপনারা এখানে ভিডিও দিতে পারেন। আমাকে লিখেছেন বলতে, আপনার লাইভ এই মুহূর্তে 30 জন লোক দেখতেছে সরাসরি, তারা টিভিতে স্ক্রিনে
দোকানে বসে, সেটা হলো ইসমাইল ভাইয়ের 20 গিরি মানে পাড়া হ্যান্ডেল মোড়, যেটা জামিরুলের চায়ের দোকান। অসাধারণ, আমাকে ভিডিও পাঠিয়েছে, এটা পরে আপনার স্ক্রিনে ওখানে দিয়ে দিব। মানে আপনার গুড 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 30 জন লোক আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখতেছে একটা দোকান। একসাথে দেখছে। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ 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 জামালপুরবাসী। জি জি ধন্যবাদ। এখানে ধন্যবাদ আরেকজনের না দিলেই নয়, তিনি হচ্ছেন আরেকজনকে না দিয়ে তিনি হলেন হযরত আলী, যিনি এটা মনিটরিং করেন, মানে দেখাচ্ছেন। আমার পক্ষ থেকে, আমাদের দর্শকের আমাদের 3 জনের পক্ষ থেকে এবং চ্যানেল 16 এর পক্ষ থেকেও প্রিয় জামালপুরবাসী আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের পক্ষ থেকে। গুড 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 গুড। জি, যেটা বলতেছিলেন ইউনূস সিদ্দিকীর কথা বলেন, এটা আমি মানে শুনে, আমি কিন্তু যখন জননেত্রী শেখ হাসিনার বিচার হয়, ওই তথাকথিত কোর্টকে আপনারা ক্যাঙ্গারু কোর্ট বলেছিলেন, আমি বলেছিলাম জামালের ভাষায় চ্যাঙ্গারু কোর্ট। আমি টিউলিপ সিদ্দিকের এই বিচারটাকে এবং তার অভিযোগটাকে নিয়ে যে বিচার হয়েছে, সে আদালতকে আমি চ্যাঙ্গারু কোর্টও বলতে পারতেছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ যে অভিযোগটা করা হয়েছে সেটা এতই হাস্যকর, এটা আমাদের বীর মুক্তিযোদ্ধা রেজাকুল চৌধুরী, হায়দার চৌধুরী সাহেব বলে দিলেন যে বিদেশিরা হাসতেছে যে সে টিউলিপ, শেখ হাসিনা তার বোনকে চিনে না, টিউলিপ সিদ্দিকে বলে দিতে, আমি আমার বোনকে চিনবো না, আমার ভাগ্নারে চিনবো, বা আমার বোন আমাকে চিনবে না, আমার ভাগ্না বা আমার ভাগ্নে আমাকে চিনিয়ে দিবে। আর অভিযোগটা দেখেন কি সুন্দর অভিযোগ, যেটা আপনি না হেসে পারবেন না। মানে বাংলাদেশে যে আমি বলি না, আফগানি মারা গেছে, মতি মারা গেছে, দিলদার মারা গেছে, তো তাদের জায়গাটা তো কাউকে পূরণ করতে হবে। সম্ভবত এই যে তাজুল, জামালপুরের যে তাজু, তার কোর্ট এটা কাজটার দায়িত্ব নিয়ে নিছে। কিন্তু দুঃখটা কি জানেন, যদি তাজু একাই যদি শুধু ল্যাংটা পরি, জামাতের ল্যাংটা পরি, আর ওই যে কি এই ইউনুসের ল্যাংটা পরি, বেসিক ক্রিমির পরি, ব্যস্ত এবং বেজ্জতিতে সমস্যা ছিল না। সমস্যা হলো এই সমস্ত কাজ করে বিদেশেও আমাদেরকে বেজ্জতি করতেছে, দেশকে বেজ্জতি করতেছে, আমার জামালপুরকে সর্বনাশ করে দিতেছে। এটা হলো বড় কথা। এই লজ্জা করতে জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি আবার রাজ্জাক সাহেবের কাছে যাই। যে রাজ্জাক সাহেব, আপনি দুজনের বক্তব্য শুনেছেন। জি, আমারও কিছু বক্তব্য আছে এবং সেগুলো আমি বলবো যে টিউলিপ সিদ্দিকের 2 বছরের মামলার রায় হয়েছে, এটা খুব হাস্যকর ব্যাপার। তো সেই ক্ষেত্রে এখন কোর্টে যে রায় হচ্ছে কেন, এটা হইলো সহি বিচার, বুঝছেন নাকি? না, এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই, যে দেখেন পান্না সাহেব যে এখন ভৎসনার শিকার হলেন, এইটা তো দেশবাসীর কাছে কেমন মনে হলো? কি একজন বীর মুক্তিযোদ্ধা, যদি আমি একটা চুক্তি করি, আপনার সাথে আমি এটা চুক্তি করলাম, চুক্তিটা আপনার সাথে আমি চুক্তি ভঙ্গ করার পরে, মানে আপনার আমাকে নোটিশ না দিয়ে যদি চুক্তি ভঙ্গ করি, তাহলে আপনাকে আমাকে বর্ষনা করবেন না? কারণ এই কোর্টের মালিক হইলো আপনার এর নাম কিনা তাজুল ইসলাম, হি ইজ দি ওনার অফ দিস কোর্ট, বুঝছেন নাকি? কারণ যিনি চেয়ারম্যান অফ দি ট্রাইব্যুনাল, ওনার পরিচয় আমরা জানি। হ্যাঁ, যার পরে মানে প্রসিকিউটর ওনার জানি, তারপরে আপনার উনি যে সরকার, আমাদের শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, রায় হওয়ার পরে ওনার দুঃখে উনি হাসতে হাসতে, মানে ওনার হাসিটা, বুক ফেটে হাসিটা বাইরেছে দুঃখে। তো এই যে আমাদের এই অবস্থা, পান্না ভাইয়ের এটা প্রাপ্য ছিল। আমি ওনার সাথে শ্রদ্ধার সাথে বলছি, উনি কি চুক্তিতে তাজুলের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং এ উনি আপনার কোনো লিখিত অনুরোধ ছাড়া উনি মৌখিকভাবে রাজি হয়ে গেলেন, আবার উনি জনমতের চাপে উনি আবার সেটা ওনার সিদ্ধান্তটা উনি উইথড্র করলেন। তাহলে এখানে তাজুলের সাথে নিশ্চয়ই তার একটা বড় চুক্তি ছিল, সেই চুক্তিটা উনি ভঙ্গ করতেন। তাজুল সেখানে তার বিরুদ্ধে মানে তাকে বর্ষনা করতেই পারে। আমি এখানে তাজুল দোষ দেখি না আমি।